দালালের নাম আমি বলছি, সেই দালালের নাম হচ্ছে জয়নাল আবেদীন। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। হ্যাঁ হ্যালো, মানে কি ট্রেন ছাড়ার মাত্র 25 মিনিট বাকি, আর তুই কেবল বাসা থেকে বের হইছিস? ভাইরে, ধানমন্ডি থেকে কমলাপুর আসতে তো 1 ঘন্টা লাগে। কি করবো বল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর কাল রাতে মাকে কনভিন্স করতে করতে আমার রাত 3টা বেজে গেছে। মারা একই কথা, ট্রেনে যেতে হবে না, গাড়ি নিয়ে যাও। কি বলে খালাম্মা একদম রাইট, খালাম্মা তো ঠিকই বলছে, আমিও তো তার সাথে একমত, কিন্তু ট্রেনের প্ল্যানটা তো তুই করলি। তো আমাকে দে। এই কি বলে, তুই সত্যি করে বল তো, তুই কি আসবি নাকি আসবি না, নাকি তুই অলরেডি তুই প্ল্যান চেঞ্জ করে ফেলেছিস? আরে আশ্চর্য, আমি তো গাড়িতে। জয়নাল ভাই, আপনি হর্ন দেন তো। দেখ শোন, হর্ন দেন না। শুনছিস, আমি গাড়িতে, রাস্তা অনেক জ্যাম। আচ্ছা আশ্চর্য, তোর আমার সাথে এমন বিহেভ করতেছিস কেন বলতো? বিশ্বাস করিস না আমাকে? কিছুক্ষণ পর ট্রেনটা যদি ছেড়ে দেয়, তুই হাওয়ায় ভেসে ভেসে আসবি। শোন, আমার মনে হয় তুই এক কাজ কর, তুই এয়ারপোর্ট দিয়ে আয়, ওইখান দিয়ে আসলে তুই হাতে অনেক সময় পাবি। না না বাবা, আমি এত জ্যাম ঠেলে এয়ারপোর্ট স্টেশন আসতে পারবো না। শোন, আমি আসার আগে যদি ট্রেন ছেড়ে দেয়, তোরা একজন আমাকে ছাড়া ট্রেনে উঠবি না। তাহলে কালকের অনুষ্ঠানে কি হবে? এত বড় আয়োজন, তুই বুঝতে পারছিস? আরে অনুষ্ঠান যা হওয়ার হবে। আচ্ছা, নেহাল আসছে? সবার আগে এসেছে, আর এসেই তোকে খুঁজছে। ভালোবাসি কথাটা আজকেই বলে দিস, তোর জার্নিটা স্মরণীয় হয়ে থাকবে। প্রেমের নাম বেদনা, সেই কথা বুঝিনি আগে। বুঝছিস? আমার মনে হয় না নীলিমা আসতে পারবে, আমাদের সাথে যাবে মনে হয় না। আমি চলে যাচ্ছি, এরকম রসকসিন জার্নিতে আমি একদমই অভ্যস্ত না, আমি গেলাম। শোন শোন, আসবে না তো? আরে বাবা, তোর কথা তুই বল, তুই আমাকে ভাড়া করছিস কেন? নে ধর, তুই কথা আমি কি বলবো? আরে বল না। এই কোন পর্যন্ত তুই? আমি তো তোমার খুব কাছাকাছি, 2 থেকে 3 মিনিট লাগবে ব্যাস। না মানে রুদ্র আর রোদেলার কথা শুনে তো মনে হচ্ছে তোমার আরো 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু ট্রেন তো দিক দিয়ে ছেড়ে দিবে, কখন আসবে? হ্যাঁ, এমনই তো কথা ছিল, কিন্তু তোমার সাথে কথা বলার পরে এখন মনে হচ্ছে যে আমার আর হাইয়েস্ট 1 ঘন্টা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তুমি কি আমার সাথে ফাজলামি করছো? না না, আমি ফাজলামি করছি না, আমি ফান করছি। তো ফান আর ফাজলামির মধ্যে মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কি শুরু করলি ভাই? সময় না, তুই প্রেম শুরু করলি, আর মাত্র 18 মিনিট সময় আছে। যদি ট্রেন মিস করি তাহলে কিন্তু একদম প্রোগ্রাম ক্যান্সেল। তোর সাথে আমি একমত, এই ট্যুরে আমি যাচ্ছি না। সব সময় না সবকিছু নিয়ে হেয়ালি ভালো লাগে না। সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা থেকে বাহাদুরাবাদ গামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনখানা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 40 মিনিট বিলম্বে ছেড়ে যাবে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই তুই তাড়াতাড়ি চলে আয়, তুই আসলে আমরা সবাই একসাথে গরম গরম নান খাবো, ধোয়া উড়ানো খাসির পায়া খাবো, সেই সাথে গরম গরম চা। তাড়াতাড়ি আয়। এই নেল গান ধরতো। ওহো, আমি মনে লেটই করে ফেলবো। গান হবে ইয়া। নেহাল গিরা ধর, ওই যে ওটা এক আকাশে
1 2 3 4 ওকে এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দেশে মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দেশে মোরে। বাহ, কি সুন্দর সুর। হ্যাঁ, দারুণ। 1982 সালের 16ই ডিসেম্বর ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বর বিজয় দিবসের একটা অনুষ্ঠানে তুমি লাল সবুজের শাড়ি পরে এসেছিলে আমার হৃদয়। মনে আছে? নীল খামে ভরে একটা চিঠি দিয়েছিলে, বলেছিলে বাসায় গিয়ে পড়বে। আমি তোমাকে তখনই নিয়ে গেলাম শাহবাগের আজিজ সুপার মার্কেটে। হরিপ্রসাদ চৌরসিয়ার বাঁশির সুরের একটা ক্যাসেট তোমাকে দিয়ে বলেছিলাম, কি বলেছিলাম জানি? যখন তোমার মন খারাপ থাকবে তখন এটা শুনবে, যখন তোমার মন ভালো থাকবে তখনও এটা শুনবে, যখন আমার কথা মনে পড়বে তখন শুনবে, যখন আমাকে ভুলে যাবে তখনও শুনবে। এই ঠিক 1 বছর পর একই দিনে আমাদের বাসর ঘরে ক্যাসেট প্লেয়ারে এই বাঁশির সুর শুনতে শুনতে জীবন সাজানোর পরিকল্পনা করেছিলাম। কি তাই তো? তারপর আমাদের কোল জুড়ে এলো আমাদের ছেলে তানভীর। পরবর্তী সময় ও খেলাধুলা করতে করতে আমার ওই ক্যাসেটটা ভেঙে ফেললো। তারপর কি করলো, তা সেই ফিতাগুলো টেনে টেনে ছিঁড়েও ফেললো। সেই তানভীর আজ এত বড় হয়ে আমাদের সমস্ত সম্পর্কটা ভেঙে, সংসারটা ভেঙে, আমাদের জীবনের স্বপ্নগুলো ভেঙে দিল। আজ এই জীবনের শেষ বেলায় যখন এই বাঁশির সুর শুনি, এই সুরগুলো আমাকে মনে করিয়ে দেয় আমাদের জীবনের অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আমাদের অনেক সুন্দর অসুন্দরের সময়ের কথা। এই শেষ পর্যন্ত তুই এসেছিস। আজকে যদি ট্রেনটা মিস করতাম তাহলে আমাদের সব আয়োজন ভণ্ডুল হয়ে যেত। কি যে হতো, ঘোড়ার ডিম হতো। প্ল্যান বি তো ছিলই, গাড়ি নিয়ে চলে যেতাম। প্ল্যান বি? তুই না বলি আমরা জীবনে ট্রেনেই উঠি নাই? তাই এবার আমরা ট্রেনে করে যাব, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আরে বাবা, এটা তো প্ল্যান এ ছিল। যদি ট্রেন মিস করতাম তাহলে প্ল্যান বি। যদি প্ল্যান বি মিস হতো তাহলে প্ল্যান সি অ্যাপ্লাই করতে, তাই তো? আমি জানি তুমি আজ যেভাবেই হোক জামালপুর যেতে, কারণ তোমার প্রতি আমার একটা কনফিডেন্স আছে সবসময়। অবশ্যই যেতাম, কিন্তু আমি না বুঝতে পারছি না তুই হঠাৎ করে আমাকে তুমি তুমি করে কেন বলছিস? আমরা তো বন্ধু, তাই না? হ্যাঁ, কিন্তু নেহাল তোর একটু বিশেষ ধরনের বন্ধু। আমি না বুঝলাম না, বন্ধুত্বের মধ্যে আবার বিশেষ ধরনের কি আছে? এই নেহাল, ক্লিয়ার কর।
আচ্ছা শোন, তার আগে আমি ক্লিয়ার করি, কোনো বন্ধুর গার্লফ্রেন্ড হওয়ার ইচ্ছা কিন্তু আমার নেই। আচ্ছা আমি যদি জামালপুর না যাই তাহলে কারো কি কোনো প্রবলেম আছে? অবশ্যই আছে। জামালপুর আমরা শুধু ঘুরতেই যাচ্ছি না, বিশেষ একটা প্রয়োজনেও যাচ্ছি। আর এই প্ল্যানটা আমরা অনেকদিন যাবত করেছি। হুট করে তুই যাবি না বললে হবে? অবশ্যই আপত্তি আছে। তোদের আপত্তি থাকতে পারে, আমার তো আপত্তি নেই। ওর যেতে মন চলে যাবে, নালে নাই, তো জোরাজুরি করার কি আছে? এই যে হিরো, কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়া আমাদের পুরো ট্যুরটাই তো পাংশে হয়ে যাবে। ঠিক আছে, তুমি বলার পারমিশন দিলাম। একটা শর্তে তোমার গার্লফ্রেন্ড হতে পারে। পুরো ট্যুর জুড়ে গান শোনাতে হবে, প্রেমের গান, ভালোবাসার গান। ভালোবাসা তো যেন একদম ক্ষীর হয়ে গেছে। চলো চলো এখন আমরা গান গাই, চলো গান ধরি। আসসালামু আলাইকুম। কিছু মনে করবেন না, আপনার পাশে কিছু একটু বসতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ। ডাক্তাররা আজকাল ঘন ঘন কুসুম গরম পানি আর মশলা দিয়ে রং চায় খাওয়ার জন্য বলেছেন, এতে নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমি খাচ্ছিলাম তো, তাই ভাবলাম আপনার জন্য একটু নিয়ে যাই। আচ্ছা অনেক ধন্যবাদ, মানে গলাটা খুশখুশ করছিল তো, উপকার হবে। ধীরে ধীরে না এই পৃথিবীটা নিষ্ঠুর হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু দোষ তো আমাদেরই। বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে সঙ্গেই প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। আজকাল দেখেন না, এই যে এক একটা নতুন নতুন আবিষ্কার হচ্ছে, উদ্ভাবন হচ্ছে, আর পৃথিবী মানে ধীরে ধীরে প্রতিটা আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার প্রকৃতি বদলাচ্ছে, তার রূপ বদলাচ্ছে, তার ভারসাম্য কমে যাচ্ছে। কিন্তু মানুষের সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতি এবং বিজ্ঞান দুটোরই প্রয়োজন আছে। না শুধু প্রয়োজন আছে বললে তো হবে না, মানুষকে এই ভারসাম্যটা রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে। কিন্তু মানুষের দায়িত্ব পালন করছে না, এই যে ভুলটা করছে, এই ভুলের কারণে কিন্তু এই পৃথিবী আজকে আমাদের উপর প্রতিশোধ দিচ্ছে। একদম ঠিক বলেছেন। এখনো যদি মানুষ সচেতন না হয় তাহলে এই পৃথিবী কিন্তু একদিন ভয়ঙ্কর হয়ে উঠবে। যাই হোক, আপনি কিন্তু পাতার বাঁশিটা দারুণ বাজান। আমি আর আমার স্ত্রী দূর থেকে মুক্ত হয়ে শুনছিলাম। হ্যাঁ আজকাল আর তেমন বাজারে পারি না, আর বয়স হয়েছে তো, দম কমে গেছে। আসল কথা কি জানেন, স্বপ্নগুলো সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। একদিন দেখবে এই নিঃশ্বাসটাও চলতে চলতে একসময় হয়ে যাবে। সেই জন্য আমি ভাবি যে মাঝে মধ্যে পাতার বাঁশি বাজিয়ে যে কদিন আছি পৃথিবীটাকে উপভোগ করি। আমরা কিন্তু এই জার্নিটা উপভোগ করতে চাই। নিশ্চয়ই। আপনি বাজান না আরেকবার একটু আমাদের শুনি। এখন আবার এটা ধরবো? হ্যাঁ ধন্যবাদ। এই যে দেখো, উনি বাঁশি বাজাচ্ছেন, শোনো।
যে সেদিন যেটা গিয়েছিলি সেটা সবাই একসাথে একদম 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 ডেডিকেটেড টু সামওয়ান না রেডি বনের মেঘগুলো জড়ো হলো আকাশে জোরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে জোরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায় আজ কেন রাজি হয়ে দূর জানায় যায় হারাতে মেঘগুলো জড়ো হলো আকাশে জোরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায় অন্তত ওদের আনন্দটাই উপভোগ করি। ঠিকই বলেছে। তাহলে আমি আসি। আচ্ছা উফ, কি যে আশ্চর্য, এত চিৎকার করে গান গাওয়ার কি আছে? আশ্চর্য হচ্ছ কেন? তোমার ঘরেও তো একই অস্থিরতা। তোমার ছেলের বউ থামাতে পেরেছো কাউকে? এখন কি? নেহাল নীলিমার ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওয়াও, এই ভালোবাসার শেষ নেই, শুধু শুরু আছে। দুঃখ নেই, আনন্দ আছে, কষ্ট নেই, আছে শুধু ফুর্তি। বন্ধুরা, হ্যাঁ, আজ আমার ভালোবাসা ছড়িয়ে দিতে চাই বাতাসে, ওয়াও, আর উড়িয়ে দিতে চাই আকাশে। মেঘের ভেলায় ভাসতে ভাসতে গাইবো গান, কইব কথা। আর দুঃখ নামের বৃষ্টি এলে পরিয়ে দিব প্রেমের। প্রিয়তমা, ভালোবাসার ফুল নিবা, বিনিময়ে আমার জীবন পাবা। জীবনের বিনিময়ে জীবন দিতে চাই, সারা জীবন আমি যদি তোমার পাশে পাই। প্রেম হবে, হবে, ভালোবেসে খুন হবে। বন্ধুরা, আরেকটা গান। ওই গানটা তো হ্যাঁ, ও আমার বন্ধু কোথাও না। সাদা সাদা কালা কালা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কি যে আশ্চর্য। আচ্ছা, ওদের বাবা মা কি সামান্য ভদ্রতাটুকু শেখায়নি? কি করবে? এক অস্থির সময়, এক অস্থির পরিস্থিতি আছে। আমি পারিনি, তুমি পারোনি, ওদের বাবা মাও পারেনি। অপসংস্কৃতি নতুন প্রজন্মকে ক্রমান্বয়ে গ্রাস করে ফেলেছে। বাংলা গান, বাংলা কবিতা, বাংলা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাচ্ছে। খুব দুঃখজনক, খুব দুঃখজনক। মেনে নেওয়া যায় না। ও এই গানটাকে বাবা ফোন করছে, দাঁড়া। ওকে, হ্যাঁ বাবা। রওনা দিয়েছিস? হ্যাঁ, ট্রেন তো 1 ঘন্টা লেট ছিল। 1 ঘন্টা লেট? এখন কোথায় এসেছিস? কোথায় এসেছি আমি তো আসলে চিনি না, বলতে পারবো কি বল? ভোর হচ্ছিস না তো? আরে কিসের বোর হবো, ওরা যে মজা করতেছে, গান করতেছে, ফুর্তি করতেছে, সবাইকে ডিস্টার্ব করে ফেলছি মনে হয় আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ময়মনসিংহে এসে আমাকে একটা ফোন দিস,
আমি গাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা বাবা রাখি, বাই। ঠিক আছে, শাড়ি পরে বাবা শুরু করবে। বাবাই তোমাদের চলে গানা ধরবে। আরে ভাই, এই লোকটা এমন করতেছে কে? মরে যাবো নাকি? কিছুক্ষণ আগে তো সুস্থ দেখলাম, কি হইলো কে জানে। এই বুড়া বয়সে একলা একলা চলাফেরা করে কে? এটাই তো বুঝি না। এত কথা বলে কোনো লাভ নেই, লোকটা অসুস্থ হয়ে পড়ছে, একটু দেখো না কি হয়েছে। হ্যাঁ, আপনার কথা শুনে এই লোকটাকে ধরতে চাই, খুনের দায়ে পড়ি। কেমন কথা বলছো বাবা? তোমাদের কি মানবিকতা বলে কিছু নেই? মানুষ তো মারাও যেতে পারে। চাচি, এত দরদ থাকলে আপনি এসে ধরেন। এই ছেলে, তুমি তো বেয়াদবি করছো কেন? থাক, থামো তো, দেখছো না পরিস্থিতি কেমন, এদের এই পরিবেশে কিছু বলো না। সাইদা বিপদ কান্দে দিবার চাই না। আরে কি হইছে? এই কি হয়েছে ভাই? চাচা 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 কি হয়েছে আপনার? কিছুক্ষণ আগেও সুস্থ দেখলাম, কিন্তু কি হলো জানি না। চাচা চাচা কি হয়েছে আপনার? চাচা কিছু তো বলতে পারছেন না। চাচার অবস্থা তো মনে হচ্ছে খুব খারাপ, দ্রুত একটা কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখানে কি কেউ ডাক্তার আছেন ভাই? এখানে কোনো ডাক্তার আছেন? প্লিজ একটু দেখুন না ওনার কি হয়েছে। রুদ্র, যেভাবে হোক ডাক্তারের ব্যবস্থা করতে হবে। তুই এখনই দরকার হলে ট্রেনে ট্রেন থামা। যা তো আরে না না, এখন যে টাইমে যদি আশেপাশে হাসপাতাল না থাকে তখন কি করবা? তখন তার বিপদ হবে। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের পরবর্তী স্টেশন পর্যন্ত ওয়েট করতে হবে। সামনে স্টেশন, ওখানে একটা সরকারি হাসপাতাল আছে, আমার মনে হয় ওখানে যেতে বড়জোর 2 মিনিট লাগবে। রুদ্র, যেভাবে হোক স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা কর। যা। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা লোকটার জন্য আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছিল উনি আমাদের আপন কেউ। হুট করে কি হলো দেখো, কিছুই বোঝা গেল না, আল্লাহই জানে। বাচ্চাগুলো কত ভালো দেখো, লোকটাকে বাঁচানোর জন্য একেবারে অস্থির হয়ে উঠলো। নিজেদের সমস্ত আনন্দ ভুলে একেবারে দায়িত্ব কাঁধে নিয়ে নিল। অথচ দেখো কিছুক্ষণ আগেও আমরা ওদের উপর কি বিরক্ত হচ্ছিলাম। আসলে এই ছেলে মেয়েগুলো খুবই ভালো, ওদের প্রাণে মমতা আছে, ভালোবাসা আছে, কিন্তু আচরণ ঠিক বোঝা যায় না। আমি দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো করুন, ওদের মঙ্গল করুন, আমি। আমাদের ছেলেটাও যদি এইরকম হতো। বাবা ফোন করেছে, নে ধর কথা বল। তুই থাকতে হবে। হ্যাঁ আমি দেখছি, তুই যা। সিস্টার, ওনার এখন কি অবস্থা? মানে সুস্থ হবেন তো? এটা তো আমি বলতে পারবো না, আপনারা স্যারের সাথে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা, লোকটার এখনো জ্ঞান ফেরেনি, ওনার যে কি হলো। বেশি টেনশন করো না, পরে আবার তোমরাই অসুস্থ হয়ে পড়বে। কিন্তু কালকের অনুষ্ঠানের সবকিছু তো এলোমেলো হয়ে যাবে, কিভাবে কি হবে বাবা? এখানকার কোনো চিন্তা করো না বাবা, আমি আছি, সব ঠিকঠাক মতো হয়ে যাবে। কিন্তু ক্রেস এবং আদার্স জিনিসপত্র তো আমার কাছে। আরো কিছুক্ষণ দেখি কি হয়, আমাকে জানাও, তারপর ব্যবস্থা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা ওই লোকটার জন্য আমার খুব মায়া লাগছে, ওনার যদি কিছু হয়ে যায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু মিলে মানে এখনো যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে সম্মান জানানোর জন্য একটা ব্যবস্থা নিই আর কি। তো সেই অনুযায়ী আমরা ফেসবুকে একটা প্রচারণা চালাই যে যারা জীবিত আছেন তাদের মধ্য থেকে আমরা তাদেরকে সম্মাননা জানাবো। তো এর মাধ্যমে সারা বাংলাদেশ থেকে মানুষের পাঠানো বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা একটা নির্ভুল একটা ডাটা তৈরি করি। তারপর আমরা সেই
বীর মুক্তিযোদ্ধাদের, মানে যারা জীবিত বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে সম্মান জানাই ঘুরে ঘুরে সব জায়গায়। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সংরক্ষণ করা। এতে কি হয়েছে, বীর সন্তানদের সাথে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের একটা সেতুবন্ধন ক্রিয়েট হয়েছে। আমরা আসলে সেটাই চাচ্ছিলাম এক্স্যাক্টলি। আসলে সেই লক্ষ্যেই আমরা আজকে জামালপুরের দিকে যাচ্ছিলাম। মানে কালকে, আগামীকাল আমরা ঠিক এরকমই একজন বীর সন্তানকে সম্মাননা জানাবো, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু এর মধ্যেই তো হুট করে এই ঘটনাটা ঘটে গেল। তোমরা তো দারুণ কাজ করছো ভাই, সত্যি তোমাদের জন্য গর্ব হয়। তোমরা জাতির যোগ্য সন্তান। কিন্তু এই অবস্থায় তাকে রেখে আমরা কি করে যাই? তার সম্বন্ধে তো আমরা কিছুই জানি না, এমনকি তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের কাউকেই তো আমরা চিনি না। রাইট। আচ্ছা ডক্টর, ওনার এই মুহূর্তে ওনার সিচুয়েশনটা কি, যদি আমাদেরকে ডিটেলসটা বলতেন তাহলে একটু। ওনার এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা। আর জ্ঞান ফেরার পরে কিছু মেডিকেল টেস্ট হবে, তারপর আমি সিদ্ধান্ত দিতে পারবো। স্যার, ওনাদের রোগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। আঙ্কেল, কেমন লাগছে আপনার? কিচ্ছু হবে না আপনার, আপনি ভালো হয়ে যাবেন। আমরা আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর টেস্টগুলো করে ফেলো। আর ওই আমি কিছু ওষুধ চেঞ্জ করে দিয়েছি, এই মুহূর্তে ইঞ্জেকশন দরকার নেই, আর যদি লাগে আমি দিয়ে দেবো। ঠিক আছে। বিপদ এখনো কাটেনি। আচ্ছা। রিপোর্ট আসার পরে তারপর আমি সিদ্ধান্ত দেব। আর যেহেতু এই মুহূর্তে ওনার সাথে কেউ নেই, আপনাদের কাউকে না কাউকে থাকতে হবে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এখন যাচ্ছি। জি স্যার, আসুন আপনি। আঙ্কেল, এখন কেমন আছেন? ভালো। আপনার নাম কি? রশিদ হারুট। আপনার বাড়ি কোথায় চাচা? মেহেন্দিগঞ্জ, বরিশাল। তো আপনি ট্রেনে করে কোথায় যাচ্ছিলেন? জামালপুর। জামালপুর? জামালপুর তো আমার গ্রামের বাড়ি। ওখানে আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে আমাকে বলুন, মোবাইল নাম্বার দিন, আমি ফোন করে আপনার অবস্থার কথা জানাই। আর কেউ নাই। তাহলে আপনি ট্রেনে করে কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন আঙ্কেল? একটা সত্যি বলতে, এই নিন, এই ওষুধগুলো নিয়ে আসুন। আর স্যার বলেছে ওনার সাথে কথা না বলতে, ওনার রেস্টের দরকার। আপনারা ওয়েটিং রুমে বসেন, আমরা প্রয়োজন হলে আপনাদের ডাকবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা আছি বাইরে। হ্যাঁ ঠিক আছে। বাবা তো গাড়ি পাঠিয়েছে, আমাদের তো জামালপুর যেতে হবে, এখন কি করব? আচ্ছা, এটা কাজ করলে হয় না? আমরা নার্সকে দায়িত্ব দিয়ে গেলাম আর কিছু টাকা পয়সা এখানে রেখে গেলাম, অসুবিধা কি? না না, ওটা একদম উচিত হবে না। দেখ, আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে? এর চেয়ে বেটার আমি থাকি, কালকে তোরা প্রোগ্রাম শেষ করে তাড়াতাড়ি চলে আসিস। মানে কি বলছিস তুই? তুই এখানে থাকলে মঞ্চে গান গাইবে কে? তার চেয়ে বরঞ্চ আমি থাকি, তুই এখান থেকে যা। না, আমার গান গাওয়াটা এখন ইম্পর্টেন্ট না। এখন ইম্পর্টেন্ট হচ্ছে তোর ভিডিও করাটা। একটা ডকুমেন্টেশন আমাদের এই মুহূর্তে খুবই দরকার, বুঝতে পেরেছিস? নেহাল ঠিক বলেছে। নেহাল এখানে থাকুক, আমরা বরং যাই, প্রোগ্রাম শেষ করে এখানে চলে আসবো। তাহলে আমরা দেরি না করে আমরা এখনই বের হয়ে যাই, রাত গভীর হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি।
শোনো, তুমি নিজের খেয়াল রাখো, হ্যাঁ? আর ক্যান্টিন থেকে রাতের বেলা কিছু খেয়ে নিও। রাত জায়গা দরকার নেই, কোনো একটা জায়গায় রেস্ট নিও প্লিজ, কালকে তো প্রোগ্রাম। আর বোর হলে আমাকে ফোন করবো, হ্যাঁ? তুমিও সাবধানে যাও, আর পৌঁছে অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? আর যদি গান শুনতে ইচ্ছা করে ভিডিওগুলো কল দিবে, আমি গিয়ে শুনি। চলে যাচ্ছ? কি একটা অবস্থা না? সাবধানে যাও। আঙ্কেল, আপনি এখন কেমন আছেন? বেশ ভালো। নার্স, জি তোমার ডাক্তারকে বলে আমার রিলিজ অর্ডারটা বের করে দাও, আমাকে রাত্রে চলে যেতে হবে। আপনি এখনো রিলিজ নেওয়ার মতো সুস্থ হননি, আপনাকে কমপক্ষে আরো 2-1 দিন এখানে থাকতে হবে। ওরে বাবা, তোমার মাথা খারাপ নাকি? না না, আমাকে আজকে রাত্রে চলে যেতেই হবে। আপনার অনেক ঘুমের প্রয়োজন। আমার ঘুম হবে না, আমি একেবারেই ঘুমিয়ে যাব। একটু পরে ঘুমের ওষুধ দিচ্ছি, দেখবেন আস্তে আস্তে ঘুম চলে আসবে। আচ্ছা নার্স, জি? তুমি কি কখনো পাতার বাঁশির সুর শুনেছ? অনেক ধরনের বাঁশির সুরই শুনেছি, কিন্তু পাতার বাঁশির সুর কখনো শুনিনি। আমি বাজাতে পারি, শুনবে? ডিউটি ফেলে যদি বাঁশির সুর শুনি তাহলে তো আমার চাকরি চলে যাবে। আস্তে আস্তে বাজাবো, আমার এখন দম কমে গেছে। তারপরে ওই পাতার বাঁশি বাজালে পরে শরীরটা আবার ভালো হয়ে যাবে, আমি জানি। আমার শরীর ভালো করার একমাত্র মেডিসিন হচ্ছে এই পাতার বাঁশি। আঙ্কেল বাজান না। দেখো তো আমার ব্যাগের মধ্যে পাতা আছে, দাও তো। এটা? হ্যাঁ। আঙ্কেল এটা? হ্যাঁ হ্যাঁ, দাও। এই যে শুনুন, শুনছেন? আপনাদের পেশেন্ট চলে গেছে। কাউকে কিছু না বলেই চলে গেছে, একটা চিঠি লিখে গেছে। বলে গেলে যেতে দিতে না, তাই না বলেই চলে গেলাম। চিন্তা করো না, আমি ভালোই থাকবো। তোমাদের সাথে পরিচয় হয়ে আজ আমি বুঝতে পারলাম স্বাধীনতার যুদ্ধ বিফল হয়নি। এখন সেই মানবন্ধন যে বীর সন্তানদের বীরত্বের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, এক টুকরো মানচিত্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, সেই সূর্য সন্তানকে সম্মান জানানোর পালা। তাই আমাদের মাঝে আজকে সেই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত হয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করবো আমাদের মধ্যে সবার মাঝখানে এসে বক্তব্য পেশ করার। আমাদের মঞ্চে এখন উপস্থিত আছে বীর মুক্তিযোদ্ধা জয়নাল স্যার। স্যার প্লিজ। আমি গর্বিত আমার নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমি স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম। মিথ্যা কথা, রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। মিথ্যা কথা, লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমার অনেক কথা বলার আছে, সবাইকে অনেক কথা বলতে হবে, আমাকে একটু সুযোগ দাও তোমরা। আঙ্কেল এখানে একটা ইম্পর্টেন্ট একটা বক্তৃতা চলছে আঙ্কেল। না না না, কথাগুলো এখনই বলতে হবে, নইলে নইলে অনেক বড় ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে বড়। আচ্ছা ঠিক আছে, উনি যখন বলতে যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ওনাকে নিয়ে আসুন, নিয়ে আসুন। মুক্তিযুদ্ধের সময় আমি যুদ্ধ করেছিলাম বরিশালে থেকে। সেই সময় পুরো দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছিল। আমরা যারা মুক্তিযুদ্ধ করছিলাম তারা কেউ ভীত হয়নি, কারণ আমাদের সাহস ছিলেন বঙ্গবন্ধু, আমাদের শক্তি ছিলেন বঙ্গবন্ধু। এবং দেশে সেই সময় বিশেষ করে বরিশালে রাজাকার আল বদরদের যে নেতৃত্ব দিয়েছিল সে ছিল একজন পাকিস্তানি দালাল। সেই দালাল যুদ্ধের পরে যে কোথায় গিয়েছিল তাকে আর আমরা খুঁজে পাইনি, কিন্তু এখন সেই দালালকে আমরা খুঁজে পেয়েছি। কোথায়? সেই দালালের নাম আমি বলছি, সেই দালালের নাম হচ্ছে জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। আপনি কি বলছেন? সে যুদ্ধের পরে বরিশাল থেকে পালিয়ে গিয়ে এইখানে এসে লুকিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাচ্ছে। কিন্তু তা কিছু তো হবে না, এই রাজাকারকে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে রাজাকারকে, নইলে নইলে আমি বলছি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, তোমার বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি। রশিদ হারুন স্মরণে রাষ্ট্রীয় সালাম দিবেন। সালাম। Anergad! Ist Aniar! Ab! Ivar! All up! All up! All up! এক মিনিট নীরবতা পালন করবে। All up!
অলঙ্কার অস্ত্র হবে